আপনাদের 2019-18 সালে হচ্ছে সব বোর্ডে একই প্রশ্ন ছিল, সব বোর্ড মিলে 18 সালে হচ্ছে দুইটা প্রশ্ন আসছে শুধুমাত্র স্থিতিবিদ্যার থেকে। 18 সালে দুইটা প্রশ্ন, 25-এও সব বোর্ডে একটা করে প্রশ্ন, 23-এও একটা, 24 সালে পরীক্ষা হয় নাই, বোর্ড পরীক্ষাই হয় নাই। 22 সালে শুধুমাত্র যশোর বোর্ডে দুইটা প্রশ্ন আসছে। 21 সালে শর্ট সিলেবাস ছিল হচ্ছে শর্টেস্ট সিলেবাস, মানে শর্ট সিলেবাসেরও শর্ট ভার্সন। তো ওইখানে আসলে স্থিতিবিদ্যার থেকে প্রত্যেক বোর্ডেই দুইটা দুইটা করে প্রশ্ন আসছে, প্রত্যেক বোর্ডে দুইটা দুইটা করে। 19 সালে প্রত্যেক বোর্ডে একটা, 17 সালে প্রত্যেক বোর্ডে একটা। তো এটা হচ্ছে মোটামুটি চ্যাপ্টারের প্রশ্নের অ্যানালাইসিস। মোটামুটি শিওর যে এই চ্যাপ্টার থেকে আপনি একটা সিকিউ পাবেন, একটা সিকিউ একেবারে শিওর শর্ট পাওয়া যাবে। তো আসেন আমরা কয়েকটা সিকিউ একটু দেখা ফেলাই। ঢাকা বোর্ড 25-এরটা প্রথমে, ঢাকা বোর্ড 25-এরটা ক নাম্বারে বলছে 15 নিউটন এবং 10 নিউটন সদৃশ সমান্তরাল বল 5 মিটার লম্বা একটি রডের দুই প্রান্তে কার্যরত হলে বৃহত্তর বল হতে লব্ধি কত দূরে ক্রিয়া করে। দেখেন এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে স্থিতিবিদ্যাতে যতগুলা প্রশ্ন আপনি দেখবেন মেজরিটি কেসেই ক নাম্বার আসলে উদ্দীপকের সাথে কানেক্টেড না। যেমন এইটা শুধুমাত্র ডিটেলসে আলাদা একটা প্রশ্ন, এটা কিন্তু উদ্দীপকের সাথে কোনো কানেকশন নাই। সদৃশ সমান্তরাল বলের কথা বলছে, তাহলে আসেন আমরা প্রথমে একটু ছবিটা আইকানি। ধরেন 5 মিটার লম্বা একটা রড, এই হচ্ছে 5 মিটার লম্বা একটা রড, এই রডের দুই প্রান্তে 15 নিউটন আর হচ্ছে 10 নিউটন। তাহলে এক সাইডে আঁকেন হচ্ছে 15 নিউটন, একটু বড় করে আঁকেন, মানে অ্যাপ্রক্সিমেট ছবি দেখতে যেন মোটামুটি ঠিকঠাক হয়। আর এক সাইডে হচ্ছে 10 নিউটন। এক সাইডে 15 নিউটনের একটা বল, এটা হচ্ছে 15 নিউটন, এটা হচ্ছে 10 নিউটন। সদৃশ সমান্তরাল বল মানে কি? দুইটা বল একই দিকে কাজ করতেছে। সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে আমরা কি শিখছিলাম বলেন তো? লব্ধি কোণ বরাবর কাজ করে। লব্ধি বড় বলের দিকে চাপানো অবস্থায় বলদ্বয়ের ক্রিয়ারেখাকে অন্তর্বিভক্ত করে। বড় বলের দিকে চাপানো অবস্থায় বলদ্বয়ের ক্রিয়ারেখাকে অন্তর্বিভক্ত করবে। তার মানে লব্ধি কিন্তু 15 নিউটন বলের দিকে চাপানো থাকবে। এন্ড লব্ধির মান কত হবে? লব্ধির মান কত হবে? দুইটা বলের মানের যোগফল। লব্ধির মান হবে হচ্ছে দুইটা বলের মানের যোগফল। ধরেন এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, লব্ধি কাজ করতেছে হচ্ছে সি বিন্দুতে। টোটাল এ বি দৈর্ঘ্যটা আপনার কাছে বলা আছে হচ্ছে 5 মিটার। বলছে বৃহত্তর বল হতে লব্ধি কত দূরে ক্রিয়া করবে, তার মানে এই দূরত্বটুকু কত সেটা আপনার কাছে জানতে চাইছে। বড় বল থেকে লব্ধির দূরত্ব কত? এক্স। এই এক্স এর মানটা কত সেটা আপনার কাছে জানতে চাইছে, যে বড় বল থেকে লব্ধি আসলে কতটুকু দূরে কাজ করতেছে। তো আমরা ফর্মুলা কি শিখছিলাম বলেন? দুইটা সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি বের করার ফর্মুলা কি ছিল? বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব ইকুয়াল টু অপর বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব। তাহলে একটা বলের মান কত? 15। এই বল থেকে লব্ধির দূরত্ব কত? এক্স। অপর বলের মান কত? 10। 10 থেকে লব্ধির দূরত্ব কত হবে বলেন তো? 5 মাইনাস এক্স না? টোটালটা ছিল 5 মিটার, এইটুকু হচ্ছে এক্স, তাহলে এই পাশের দূরত্বটুকু কত হবে? 5 মাইনাস এক্স। এখান থেকে এবার খালি এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তার মানে 15x, 15x এটা ইকুয়াল টু 50 মাইনাস 10x। তার মানে এক পাশে নিয়ে আসলে 25x, এটা ইকুয়াল টু 50। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 2। এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 2। তার মানে বড় বল থেকে লব্ধি কতটুকু দূরে কাজ করবে? 2 মিটার দূরে। বড় বল থেকে লব্ধি কতটুকু দূরে কাজ করবে? 2 মিটার দূরে কাজ করবে। বড় বল থেকে লব্ধির দূরত্ব হবে হচ্ছে 2 মিটার। এইটুকুতে কারো কোনো ঝামেলা আছে? এইটুকুতে ঝামেলা? এবারে আসেন পরেরটার দিকে যাই। এর পরেরটাতে বলছে হচ্ছে, এর পরেরটা হচ্ছে এই যে দৃশ্যকল্পের সাথে, মানে উদ্দীপকের সাথে কানেক্টেড। দৃশ্যকল্পে বলছে হচ্ছে দৃশ্যকল্পে বলছে কি? দৃশ্যকল্পে বলছে হচ্ছে যে কোন কণার উপর P1, P2, P3 মানের তিনটি একতলীয় বল ক্রিয়ারত আছে। P1, P2 P2 আর P3, P3 আর P1, P1 আর P2 এদের অন্তর্গত কোণ দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে লব্ধি হচ্ছে এই পুরাটা টু দি পাওয়ার হাফ। এইটা কোন উপপাদ্য দিয়ে প্রমাণ করব বা কেমনে প্রমাণ করব? কেমনে আগাইলে সুবিধা হয়? এই জিনিস শিখাইছিলাম। এটা করব হচ্ছে লম্বাংশ উপপাদ্য দিয়ে। লম্বাংশ উপপাদ্য দিয়ে হচ্ছে এই জিনিস সলভ করব। আসেন একটু দেখি।
প্রশ্নে বলছে তিনটা বলের কথা, P1 P2 আর হচ্ছে P3। ধরেন এই বলটা হচ্ছে P1, এই বলটা হচ্ছে P2 আর এই বলটা হচ্ছে P3। র্যান্ডমলি আইকা নিতেছি, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3। P2 আর P3 এর অন্তর্গত কোণ হচ্ছে আলফা, P2 আর P3 এর অন্তর্গত কোণ হচ্ছে আলফা, P3 আর P1 এরটা হচ্ছে বিটা, এইটা হচ্ছে বিটা, P1 আর P2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। এই তিনটা জিনিস আপনার কাছে হচ্ছে দেওয়া আছে। আর কি কোনো কিছু দেওয়া আছে? আর কিছু দেওয়া আছে? আর কোনো কিছু দেওয়া নাই, এইটুকু জিনিসই আপনার কাছে দেওয়া আছে। তো ধরে নিচ্ছি যে লব্ধি হচ্ছে এই বরাবর কাজ করতেছে, এটা আমরা ধরে নিতেছি, এটা যে কোনো দিকে ধরলেই হবে। ধরে নিচ্ছি যে এই তিনটা বলের লব্ধি হচ্ছে আর, আর বলটা P1 এর সাথে থিটা কোণ তৈরি করে আছে, আর বলটা P1 এর সাথে থিটা কোণ তৈরি করে আছে। তাহলে এখন আমরা কি করব? যে কোনো একটা বলের দিকে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করব, যে কোনো বলের দিকে প্রয়োগ করলেই হয়েছে। বাট P1 বলটা যেহেতু আনুভূমিক ভাবে আঁকছি, তাহলে P1 এর দিকে হচ্ছে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করাটা সোজা, যে কোনো বলের দিকে করলেই হয়। তাহলে P1 এর দিকে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করেন, লেখেন P1 বরাবর, P1 বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই, P1 বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই। P1 বরাবর যদি লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করেন তাহলে কি হবে বলেন তো? P1 cos 0, P1 এর সাথে P1 এর উৎপন্ন কোণ কত? 0 ডিগ্রি। P1 এর সাথে P1 এর উৎপন্ন কোণ হচ্ছে 0 ডিগ্রি, তার জন্য লিখছে হচ্ছে P1 cos 0। P1 এর সাথে P2 এর উৎপন্ন কোণ কত? গামা না? তাহলে লিখবো P2 cos গামা প্লাস P3 এর সাথে, P3 এর সাথে লম্বাংশ কি বলে P1 এর অন্তর্গত কোণ কত? P3 cos, এটা লিখলাম হচ্ছে মাইনাস বিটা। আপনি চাইলে আলফা প্লাস গামাও লিখতে পারেন। P1 এর সাথে P3 এর অ্যাঙ্গেল, এই যে দেখেন P1 হচ্ছে এইটা, P1 এর সাথে P3 এর অ্যাঙ্গেল, চাইলে এই পাশের অ্যাঙ্গেলটাও নেওয়া যায়। এই পাশের টোটাল অ্যাঙ্গেলটা কত হবে বলেন? আলফা প্লাস গামা। আর আমি যদি এদিক থেকে আসি তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হইতেছে না? সরি, ক্লকওয়াইজ রোটেশন হইতেছে। ক্লকওয়াইজ অ্যাঙ্গেল তো নেগেটিভ, তার জন্য বসাইছে হচ্ছে মাইনাস বিটা। চিহ্ন সহ বসাবো একটু কষ্ট করে। এটা ইকুয়াল টু কত লিখবো বলেন তো? এটা ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা। ভ্যালুগুলো একটু বসায় দেন, তার মানে আর কস থিটা ইকুয়াল টু, আর cos থিটা ইকুয়াল টু P1 cos 0। cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে শুধুমাত্র P1 থাকবে। তারপরে থাকবে হচ্ছে P2 cos গামা। আর cos এর ভিতরে নেগেটিভ অ্যাঙ্গেলের তো আসলে কোনো ইম্প্যাক্ট নাই, কারণ নেগেটিভ অ্যাঙ্গেল চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগে থাকলে তো আর অন্য কোনো কিছু যায় আসে না। এইটুকু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এটুকু পর্যন্ত ঠিকঠাক? লম্বাংশ উপপাদ্য কখনোই এক দিকে প্রয়োগ করা যায় না। যেই দিকে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করছেন তার লম্ব দিকেও লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করতে হবে। তাহলে লেখেন P1 এর লম্ব দিকে, P1 এর লম্ব দিকে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই P1 এর লম্ব দিকে বা P1 এর লম্ব বরাবর, লম্ব দিক বরাবর যেটা লেখেন, P1 এর লম্ব দিক বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই। তখন সবগুলা কসকে খালি কি করে দিব? সাইন বানাই দিব, তাই না? সবগুলা কস হয়ে যাবে হচ্ছে সাইন। তার মানে এটা হবে P1 সাইন 0, তারপরেরটা হবে সাইন গামা, তারপরেরটা হবে সাইন মাইনাস বিটা। ঠিক আছে? এইটা হবে হচ্ছে আর সাইন থিটা। তার মানে এখানে থাকবে আর সাইন থিটা, এটা ইকুয়াল টু সাইন 0 এর ভ্যালু তো 0, তার মানে এই পুরাটা 0 হয়ে যাবে, এই পুরাটা 0 হয়ে যাবে। আপনার কাছে থাকবে হচ্ছে P2 সাইন গামা মাইনাস P3 সাইন বিটা। এই যে দেখেন এই দুইটা ইকুয়েশন আপনার কাছে চলে আসছে।
একটা ইকুয়েশন হচ্ছে এটা, একটা ইকুয়েশন হচ্ছে এটা, আরেকটা ইকুয়েশন হচ্ছে এই যে নিচেরটা। এই দুইটা ইকুয়েশন আপনার কাছে চলে আসছে, 1 নাম্বার 2 নাম্বার। এখন আমার কাজ কি, এই দুইটারে স্কোয়ার করে খালি যোগ করে দেওয়া। স্কোয়ার করে যোগ করলেই দেখবেন যে আপনার প্রমাণ মিলে গেছে। তাহলে আসেন 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করি। এটা কি মুছে দিব? মুছে দিব এটা। তাহলে 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার। আমি আর পুরাটা স্কোয়ার করে দেখাচ্ছি না। যদি আপনি 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার করেন, করে যদি সিম্পলিফাই করেন, তাইলেই যেটা পাবেন সেটা হচ্ছে r1 স্কোয়ার, মানে r স্কোয়ার ইকুয়াল টু p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার প্লাস p3 স্কোয়ার প্লাস 2p1 p2 cos গামা প্লাস 2p2 p3 cos আলফা প্লাস 2p3 p1 cos বিটা 2p3 p1 cos বিটা। এইটা তো ভাইয়া আর স্কোয়ারের ভ্যালু, তাইলে আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে হচ্ছে পুরাটার রুট ওভার, তাই না? আর স্কোয়ারের ভ্যালু যদি এটা হয়, আর এর ভ্যালু হবে হচ্ছে পুরাটার রুট ওভার। প্রশ্নের মধ্যে এই রুট চিহ্নটাকেই দেখেন পাওয়ার হাফ আকারে লিখছে, প্রশ্নের মধ্যে রুট চিহ্নটাকেই খালি পাওয়ার হাফ আকারে লিখছে। সো আমি রুট দিয়েই লিখলাম, আমি আপাতত হচ্ছে রুট দিয়েই লিখলাম। প্রশ্ন অনুযায়ী চাইলে হাফ দিয়েও লিখতে পারবেন, অথবা যেমনে আছে এমনি রুট আকারে এমনিও রাইখা দিতে পারবেন, সমস্যা নেই, যে কোনো একটা করলেই হয়েছে। ঠিক আছে, যে কোনো একটা করলেই হয়েছে। এখন বলেন তো, যদি আমার কাছে দিক বের করতে বলতো, এখানে তো খালি মান বের করতে বলছে। আমি কিন্তু এর আগেও বলছিলাম যে এই সূত্রগুলা দিয়ে আমরা অঙ্ক করে আসছি, স্থিতিবিদ্যার মধ্যে এই সূত্রগুলা দিয়ে অঙ্ক করে আসছি। যদি সূত্রের প্রমাণ আসে তাইলে কিন্তু আসলে এই টাইপের জিনিসপত্রগুলা দেখা যাওয়া উচিত। বলেন, যদি দিক বের করতে বলতো তাহলে কি করতাম? একটা দিয়ে আরেকটারে ভাগ করে দিতাম। যদি মান বের করে না করতে বলে দিক বের করতে বলতো, একটা দিয়ে জাস্ট আরেকটারে ভাগ করে দিতাম, কাজ শেষ। 1 নাম্বার ইকুয়েশন বাই 2 নাম্বার ইকুয়েশন, কাজ শেষ, ডান। আচ্ছা, এইবারে দেখেন দৃশ্যকল্প 2-এ কি বলছে। পরেরটাতে বলছে হচ্ছে বলগুলো সাম্যাবস্থা সৃষ্টি করলে, 3টা একতলীয় বল ক্রিয়ারত আছে, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, বলগুলা সাম্যাবস্থা সৃষ্টি করলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। এইটা কি লামির উপপাদ্যের প্রমাণ? এটা প্রথমে আগে একটু বোঝা দরকার, এটা কি লামির উপপাদ্যের প্রমাণ কিনা। লামির উপপাদ্যে কি বলছিল? 3টা বলের লব্ধি শূন্য হবে, 3টা একতলীয় বলের লব্ধি শূন্য হবে। এই জিনিসটা দেখেন তো, দেখতে আলটিমেটলি লামির উপপাদ্যের মতোই লাগতেছে না? লামির উপপাদ্য অ্যাপ্লিকেবল কখন? সাম্যাবস্থায় থাকবে আর বলগুলা সমান হবে। ও আচ্ছা, ইকুয়াল হবে আর কি, এটা ইকুয়াল হবে, সমস্যা নেই, এটা ইকুয়াল প্রমাণ করে দিচ্ছি, মানে প্রমাণ করার সময় ইকুয়াল করতেছি। কি হবে? সমবিন্দু হবে, বলগুলা সমবিন্দু হবে। সমবিন্দু মানে কি? একই বিন্দু থেকে কাজ করতেছে। তাহলে আগে আসেন দেখি বলগুলা সমবিন্দু আছে কিনা। ডেফিনেটলি বলগুলা সমবিন্দু আছে। 3টা বল আগে একটু আইকা নেই। 3টা বল আগেরটার মতোই ছবি, ছবি হচ্ছে আগেরটার মতোই, P1 P2 P3, P1 P2 P3। এখানে কি বলছে? P2 আর P3 এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আগের ছবিটাই। P3 আর P1 এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। আর P2 আর P1 এর মধ্যবর্তী কোণ কত? P2 আর P1 এর মধ্যবর্তী কোণ বলা আছে হচ্ছে গামা। P1 আর P2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। ছবিটা হচ্ছে এইরকম। ছবিটা হচ্ছে এইরকম। এরা ভারসাম্যে আছে না? ভারসাম্যে থাকলে লব্ধি কত হয়? 0। ভারসাম্যে থাকলে লব্ধি হয়ে যাবে 0। সো আপনি চাইলে এটা লম্বাংশ উপপাদ্য দিয়েও প্রমাণ করতে পারেন, এটা চাইলে অন্য মেথডেও প্রমাণ করা যায়। বলেন তো কোনটা দিয়ে করলে সুবিধা হয়?
লম্বাংশ উপপাদ্য দিয়ে করলে সবচেয়ে সুবিধা। তাহলে আসেন লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে দিই। লেখেন P1 এর দিক বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই P1 এর দিক বরাবর বা P1 বরাবর P1 এর দিক বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাবো বলেন তো? পাবো হচ্ছে P1 cos 0 প্লাস P1 cos 0 প্লাস P2 cos গামা P2 cos গামা প্লাস P3 cos মাইনাস বিটা P3 cos মাইনাস বিটা, এটা ইকুয়াল টু হচ্ছে 0। 0 কেন লিখবো? কারণ সাম্যাবস্থায় আছে, ভারসাম্যে আছে, লব্ধি 0 হয়ে যাবে। তাইলে cos 0 এর ভ্যালু বসাই দেন। cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে P1 ইকুয়াল টু পাবেন হচ্ছে P1 প্লাস P2 cos আলফা প্লাস P3 cos বিটা, এটা ইকুয়াল টু পাবেন হচ্ছে 0। এক নাম্বারটা গেল। এবার কি করতে হবে? লম্ব দিকে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করতে হবে, তাই না? লম্ব দিকে লম্বাংশ উপপাদ্য, তাহলে P এর লম্ব দিক বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই P এর লম্ব দিক বরাবর তাহলে তখন কি হবে? সবগুলা cos খালি সাইন হয়ে যাবে। এই cos 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 সবগুলাই হচ্ছে সাইন হয়ে যাবে। তাহলে লিখবো হচ্ছে P1 sin 0, P2 sin আলফা, P3 sin অফ মাইনাস বিটা। P1 0 sin 0, যেটা sin 0 তো 0 হয়ে যাচ্ছে, তাহলে আপনার কাছে থাকতেছে হচ্ছে P2 sin আলফা, P3 sin বিটা, এটা মাইনাস হবে। ঠিক আছে, এবার কি করতে পারবো বলেন? P2 sin আলফা ইকুয়াল টু P2 sin আলফা, এটা ইকুয়াল টু P3 sin বিটা। P2 sin আলফা এটা ইকুয়াল টু হচ্ছে P3 sin বিটা। কোন আপত্তি? এবার বলেন, দুইটা ইকুয়েশন পাওয়া গেছে না? প্রথমে একটা ইকুয়েশন আপনার কাছে উপরে আছে, ওই জায়গায় P2 এর ভ্যালুটা রিপ্লেস করে দেওয়া পসিবল কিনা, বা এখান থেকে চাইলে এমনিও লেখা যায় যে এই যে সাইন আলফা আছে, এই সাইন আলফাকে আপনি লিখতে পারবেন কিনা cos 90 মাইনাস আলফা। cos 90 মাইনাস আলফা ভ্যালু নিয়ে এক নাম্বার ইকুয়েশনে রিপ্লেস করব, রিপ্লেস করলেই দেখবেন এই জিনিস চলে আসতেছে। ঠিক আছে, ভ্যালু নিয়ে এক নাম্বার ইকুয়েশনে রিপ্লেস করব, রিপ্লেস করলেই হচ্ছে এই জিনিস চলে আসবে। লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করব, জাস্ট লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করব, আর কোনো কাজ নেই। কথা বুঝছি? আচ্ছা, পরেরটাতে আসেন। পরেরটা হচ্ছে রাজশাহী বোর্ড 25। রাজশাহী বোর্ড 25 এটাতে কি বলছে? কোন বিন্দুতে এত এত মানের দুইটি বল ক্রিয়ারত, এদের লব্ধি প্রথম বলের ক্রিয়ারেখার উপর লম্ব হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এদের লব্ধি হচ্ছে প্রথম বলের ক্রিয়ারেখার উপর লম্ব, লব্ধি হচ্ছে প্রথম বলের ক্রিয়ারেখার উপর লম্ব। আচ্ছা, আসেন ছবিটা আঁকি। এই সিনারিওগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, এই সিনারিওগুলো সবসময় খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন, লব্ধি সবসময় কার উপর লম্ব হয়? ছোটটার উপর লম্ব হয় নাকি বড়টার উপর লম্ব হয়? লব্ধি কার উপর লম্ব? লব্ধি সবসময় ছোট বলের উপর লম্ব হয়। তাহলে বাই ডিফল্ট আপনার এই জিনিস বুঝে নিতে হবে যে 2 নিউটন বলটা এই বরাবর কাজ করতেছে। 2 নিউটন বলটা কোন বরাবর কাজ করতেছে এটা আপনার বাই ডিফল্ট বুঝে নিতে হবে, এটা কিন্তু প্রশ্নে বলা থাকবে না। এই বরাবর হচ্ছে 2 নিউটন, আর এটা হচ্ছে তাদের লব্ধি, এটা হচ্ছে লব্ধি আর। দেখেন তো ছবিটা চাইলে এমনে কমপ্লিট করা যায় কিনা।
এই যে সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধি কাজ করে, তো ছবিটা দেখেন এমনে কমপ্লিট করা যায় কিনা। এই যে ছবিটা দেখতে হবে হচ্ছে এরকম, 2 নিউটন, এটা হচ্ছে 4 নিউটন। লব্ধি হচ্ছে প্রথম বলের ক্রিয়ারেখার উপর লম্ব, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। এই যে লব্ধি বলটা, সেটা হচ্ছে প্রথমটার উপর লম্ব, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ কত, মানে আলফা এর ভ্যালুটা কত সেটা আপনার কাছে জানতে চাইছে। আলফা এর ভ্যালুটা কত সেটা জানতে চাইছে। শর্টকাট কি শিখাইছিলাম বলেন তো? যদি লব্ধি কোনো একটার উপর লম্ব হয়, এতগুলা শর্টকাট শিখাইলাম, লব্ধি যদি কোনো একটার উপর লম্ব হয় তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স নেগেটিভ ছোট বাই বড়। আলফা ইকুয়াল টু কজ ইনভার্স নেগেটিভ ছোট বাই বড়। এটা ডিরেক্ট ইউজ করতে পারবেন, অথবা এটা যদি মনে না থাকে তাহলে আমরা যে সূত্র শিখছিলাম ট্যান থিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, ওখানে থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাই দিবেন, ওখানে থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাইলে আলটিমেটলি এই জিনিস চলে আসবে। বাট এটা শর্টকাট হিসেবে মনে রাখাটা ভালো। এখন দেখতো একটা আরেকটা দ্বিগুণ না, তাহলে কাটাকাটি করে কত হবে? কজ ইনভার্স মাইনাস হাফ। কজ ইনভার্স মাইনাস হাফের ভ্যালু কত? 120 ডিগ্রি। এটাও কিন্তু শর্টকাট হিসেবে মনে রাখতে বলছিলাম যে একটা বল যদি আরেকটার উপর লম্ব হয়, একটা বল আরেকটার উপর লম্ব, একটা মানে লব্ধি হচ্ছে একটা বলের উপর লম্ব এবং একটার মান আরেকটার দ্বিগুণ। লব্ধি একটা বলের উপর লম্ব, একটার মান আরেকটার দ্বিগুণ, তাহলে আলফার ভ্যালু সবসময় কত হবে? 120। আলফার ভ্যালু সবসময় হবে হচ্ছে 120, মনে থাকবে। ডান। আচ্ছা, এইটাতে দেখেন কি বলছে, এটাতে বলছে হচ্ছে যে কোন বিন্দুতে এত এত মানের 3টি বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, দৃশ্যকল্প একে বর্ণিত বলত্রয়ের লব্ধির মান ও দিক। এখানে কিন্তু মানও বের করতে বলছে, দিকও বের করতে বলছে। এটা কেমনে করব? আগের যে ফর্মুলাটার প্রুফ করে আসছি, এই যে অলরেডি 3টা বলের ফর্মুলার প্রুফ করে আসছি না? 3টা বলের ফর্মুলার প্রুফ কি অলরেডি করা আছে না? যে লব্ধি বের করার ফর্মুলা কি? √P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার প্লাস P3 স্কয়ার প্লাস P1 P2 এদের মধ্যবর্তী কোণের কস, 2P2 P3 এদের মধ্যবর্তী কোণের কস, 2P3 P1 এদের মধ্যবর্তী কোণের কস। এই জায়গায় কি ভ্যালুগুলা বসাই দিলেই হবে না? এই জায়গায় ভ্যালুগুলা বসাই দিলেই হবে। একটু বলেন তো, আলফার ভ্যালু, গামায়ের ভ্যালু, বিটায়ের ভ্যালু সবগুলাই কি 120 ডিগ্রি না? ভ্যালু বসাইলেই তো অ্যান্সার চলে আসবে। এইটা শর্টকাটটা কি ছিল? এই অঙ্ক কিন্তু এমসিকিউতেও আসবে। রিটেনে আসলে না হয় আমি ওই ফর্মুলা দিয়ে অঙ্ক করলাম, বাট এমসিকিউতে আসলে কি করব? এটারও শর্টকাট শিখাইছিলাম। দেখ, এটা শর্টকাট ছিল হচ্ছে n সংখ্যক সমান্তর ধারাভুক্ত বল 360 ডিভাইডেড বাই n কোণে ক্রিয়া করলে, 360 ডিভাইডেড বাই n কোণে ক্রিয়া করলে লব্ধি এটা ইকুয়াল টু √n ইন্টু সাধারণ অন্তর। এই জিনিস তো ভাই জীবনেও মনে নাই। লব্ধি ইকুয়াল টু √n ইন্টু সাধারণ অন্তর, দেখেন এইখানে কয়টা বল আছে? 3টা। 360/3 করলে কত হয়? 120 ডিগ্রি। পরস্পর 120 ডিগ্রি কোণেই কাজ করতেছে কিনা, এন্ড বলগুলা সমান্তর ধারায় আছে কিনা। সমান্তর ধারায় আছে এটা আমি কেমনে বুঝবো? সবগুলার বিয়োগফল সমান না? 6 8 10 সবগুলারই বিয়োগফল সমান। এদের লব্ধি আপনি যদি পুরা সূত্রে বসায় কইরাও দেখেন তাইলেও লব্ধি আসবে √3 × 2, লব্ধি আসবে হচ্ছে √3 × 2। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু চোখে দেখাই বলে ফেলানো পসিবল। টেস্ট পেপার সলভ করার সময় এই যে আপনারা যে সিকিউ এমসিকিউ আলাদা আলাদা করে সলভ করেন, সিকিউ এমসিকিউ আলাদা কেন হবে? এই সেম জিনিসই দেখবেন যে আপনার এমসিকিউতেও আসছে। সো তখন কি আমি যাই এই শর্টকাট আবার আলাদা করে শিখবো?
তখন তো আর এই শর্টকাট আলাদা করে শিখার বয়স নাই। তো আমি একবারে সিকিউ গুলা করার সময় এমসিকিউতে কি কি জিনিসপত্র আসবে ওগুলো একটু সাথে সাথে করে ফেলাবো। কথা বুঝছি? পারবেন করতে? এখানে যদি 3টা না থাইকা 4টা বল থাকতো তাহলে কত কোণে ক্রিয়া করা লাগতো? কত হয়? 90 ডিগ্রি। 4টা বল তখন হচ্ছে 90 ডিগ্রি। এটার জন্য যদি ক্যালকুলেটর লাগে আর কিছু বলার নাই। আচ্ছা, এরপরে আসেন বরিশাল বোর্ড 2025। কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ উৎপন্ন করে এবং অপরটির 1/3। এখানেও দেখেন তো, কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটার সাথে সমকোণ উৎপন্ন করছে, একটার সাথে সমকোণ উৎপন্ন করছে এবং অপরটির 1/3। বল দুইটার অনুপাত বের করতে বলছে। তো এইটারে কেমনে কেমনে কি করা যায়? মান মান হচ্ছে আরেকটার 1/3। আসেন ছবিটা আগে একটু আঁকি। ছবিটা দেখতে এরকম হওয়া উচিত, ছবিটা দেখতে এরকম হওয়া উচিত যে এই হচ্ছে একটা বল, লব্ধি মনে করেন যে এইটার উপর লম্ব, লব্ধি হচ্ছে এইটার উপর লম্ব। ঠিক আছে, যে কোনো একটার উপর লম্ব হইলেই তো হইছে। সো আমরা ধরে নিচ্ছি যে এইটার উপর লম্ব। এটার উপর যদি লম্ব হয় তাহলে দেখেন তো ছবিটা দেখতে কি এরকম আসা উচিত না? ছবিটা দেখতে এরকম আসা উচিত। এই বরাবর ধরেন যে পি বল কাজ করতেছে আর এই বরাবর কিউ বল কাজ করতেছে। না, এখানে আর এর ভ্যালু বলা আছে, আর এর ভ্যালু বলা আছে হচ্ছে কিউ/3। প্রশ্নটা একটু ভালো মতো বুঝেন। প্রশ্নের মধ্যে বলছে যে কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটির সাথে সমকোণ উৎপন্ন করে, যে কোনো একটা বলের সাথে সমকোণ তৈরি করে রাখছে। ধরেন যে এই পি বলটার সাথে লব্ধিটা লম্ব, লব্ধি লম্ব কার সাথে? লব্ধি লম্ব হচ্ছে পি বলের সাথে, লব্ধি লম্ব হচ্ছে পি বলের সাথে। ঠিক আছে, এন্ড লব্ধির মানটা অপরটার 1/3। অপরের 1/3 মানে কি? যার সাথে লম্ব হয় নাই, যার সাথে লম্ব হয় নাই তার 1/3, যার সাথে লম্ব হয় নাই তার 1/3। তার মানে আর এর ভ্যালুটা হচ্ছে কিউ/3, আর এর ভ্যালু হচ্ছে কিউ/3। এখন বলেন তো এই সিনারিওর জন্য লব্ধির মান বের করার ফর্মুলা কি শিখাইছিলাম? লব্ধির মান বের করার ফর্মুলা ছিল হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার, রুট ওভার বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার। এখানে বড় কে? ডেফিনেটলি কিউ বলটা বড়। লব্ধি সবসময় ছোটটার উপর লম্ব হয় না, লব্ধি সবসময় লম্ব হয় কার উপরে? ছোটটার উপরে। তাহলে আর এর ভ্যালু কত আসবে? রুট ওভার বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার। এটা কোত্থেকে আসলো? এটাও বের করা খুবই সোজা। দেখেন তো এই বলটা যদি কিউ হয়, এই বলটা যদি কিউ হয়, চোখ বন্ধ করে এই পাশেও কিউ চিন্তা করা যাবে না? এই পাশেও কিউ চিন্তা করা যাবে। ডান পাশে দেখেন তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে কিনা? সমকোণী ত্রিভুজ তৈরি হবে। সমকোণী ত্রিভুজ তৈরি হইলে লম্ব ইকুয়াল টু কত লিখতে পারবো? রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ওই জিনিসই তো লিখছি, লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, ভ্যালুগুলো এবার খালি বসাই দিব। বোথ সাইডে একটু স্কোয়ার করে দেন। দেখেন আর এর বদলে যদি আপনি কিউ/3 বসায় স্কোয়ার করেন তাহলে সেটা হয়ে যাবে কিউ²/9। এটা ইকুয়াল টু কিউ² মাইনাস পি স্কোয়ার। এক পাশে নিয়ে আসলে 8q²/9, এটা ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার। তার মানে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 8/9। বোথ সাইডে রুট করে দেন, সুতরাং পি ইস টু কিউ, এটা ইকুয়াল টু হচ্ছে 2√2:3। এটাই চাইছিল বলদ্বয়ের অনুপাত কত, এটাই জানতে চাইছিল যে বলদ্বয়ের অনুপাত কত। পারবো?
পারবো এটা করতে? পরেরটাতে আসেন। পরেরটাতে কি বলছে দেখেন, কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ ভি ডাব্লিউ বল তিনটি ভারসাম্য সৃষ্টি করেছে। ইউ আর ডাব্লিউ এর অন্তর্গত কোণ হচ্ছে ইউ আর ভি এর অন্তর্গত কোণের অর্ধেক। ডিফারেন্সিয়েট করব? হ্যাঁ, হতাশ, আসলে পুরাপুরি হতাশ, পুরাপুরি হতাশ। দেখ, এটাতে বলছে কি, এটাতে বলছে হচ্ছে কি জানি বলছে, ইউভি ডাব্লিউ তিনটা বল হচ্ছে ভারসাম্য সৃষ্টি করছে, ইউ আর ডাব্লিউ এর অন্তর্গত কোণ ইউ আর ভি এর অন্তর্গত কোণের অর্ধেক। তাহলে আসেন তিনটা বল ইউজ করে আগে ছবিটা আইকা ফেলাই। ধরেন যে এই বরাবর একটা বল কাজ করতেছে, এই বরাবর আরেকটা বল কাজ করতেছে, এই বরাবর আরেকটা বল কাজ করতেছে। তো একটাকে একটাকে আমরা নাম দিলাম হচ্ছে ইউ, এটাকে নাম দিলাম হচ্ছে ইউ, এটাকে নাম দিলাম হচ্ছে ভি, এটাকে নাম দিলাম হচ্ছে ডাব্লিউ। দেখেন তো এরা তিনজন মিলে কি আসলে ভারসাম্য তৈরি করছে না? এরা তিনজন মিলে হচ্ছে ভারসাম্য তৈরি করছে। প্রশ্নের মধ্যে বলছে ইউ আর ডাব্লিউ এর অন্তর্গত কোণ ইউ আর ভি এর অন্তর্গত কোণের অর্ধেক। ইউ আর ভি ডাব্লিউ এর অন্তর্গত কোণ হচ্ছে ইউ আর ভি এর অন্তর্গত কোণের অর্ধেক। তার মানে আমি যদি এই কাজটা করি যে এদের মধ্যবর্তী কোণ ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ 2 আলফা ধরে নেই, তাহলে ইউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটা কত হয়ে যাবে? আলফা হয়ে যাবে না? ওইটার অর্ধেক। ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ যা, ইউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হবে তার অর্ধেক। তো আমরা আলফা বাই 2 এর ঝামেলা যেন না আসে এই কারণে এটারে 2 আলফা ধরে নিছি, এটারে আলফা। তাহলে বলেন তো এই পাশের অ্যাঙ্গেলটাকে আমি কত বলতে পারবো? এই পাশের অ্যাঙ্গেলটাকে বলতে পারবো না 2 পাই মাইনাস 3 আলফা, কারণ টোটাল অ্যাঙ্গেল তো 360 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। এই কথা বলা পসিবল কিনা? এই কথা বলা পসিবল? এইটুকুতে কারো কোনো ঝামেলা আছে? এবার আসেন সুন্দর মতো লামির উপপাদ্য বসাই দিব। যেহেতু ভারসাম্যে আছে সমবিন্দু বল, লামির উপপাদ্য বসাই দেন। লামির উপপাদ্য কি বলে? লামির উপপাদ্য বলে হচ্ছে যদি আপনি উপরে ইউ বসান, যদি আপনি উপরে ইউ বসান তাহলে ইউ বাদে বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন বসানো লাগবে নিচে। যদি উপরে ইউ বসাই তাহলে ইউ বাদে বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন। বাকি দুইটা বল কে কে? ভি আর ডাব্লিউ না? ভি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত? 2 পাই মাইনাস 3 আলফা। তাহলে নিচে বসাবো হচ্ছে সাইন 2 পাই মাইনাস 3 আলফা। ঠিক আছে? উপরে যদি আমি ভি বসাই, উপরে যদি আমি ভি বসাই তাহলে কার কার মধ্যবর্তী কোণের সাইন বসাবো বলেন? ইউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ। তার মানে নিচে বসবে শুধুমাত্র সাইন আলফা। উপরে যদি আমি ডাব্লিউ বসাই, উপরে যদি আমি ডাব্লিউ বসাই তাহলে নিচে কি বসবে বলেন? উপরে ডাব্লিউ বসাইলে নিচে বসবে হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, তার মানে নিচে বসবে হচ্ছে 2 আলফা। ঠিক আছে? এইটুকুতে কোনো ঝামেলা? এইটুকুতে কোনো ঝামেলা? এবার বলেন সাইন 2 পাই মাইনাস থিটা মানে কত ছিল? সাইন 2 পাই মাইনাস থিটা কোন চতুর্ভাগে ঢুকতেছে? চতুর্থ চতুর্ভাগে না? চতুর্থ চতুর্ভাগে কি সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তার মানে নিচেরটারে আমি লিখতে পারবো কিনা মাইনাস সাইন 3 আলফা। এনে সবকিছু ঠিকঠাক মতো থাকলো। নিচেরটাকে লিখবো হচ্ছে মাইনাস সাইন 3 আলফা। নিচেরটাকে লিখবো হচ্ছে মাইনাস সাইন 3 আলফা। এবার সাইন 3 আলফার ফর্মুলা বসাই দেন। সাইন 3 আলফার ফর্মুলা কি ছিল? এত শিওর মনে নাই। সাইন 3 আলফার ফর্মুলা ছিল হচ্ছে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। আমার তো এই ফর্মুলা মনে রাখার দরকার নেই। 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। তাহলে এটারে বসাবো মাইনাস 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। সামনের মাইনাসটা মাইনাসের মতো রয়ে গেছে, বাদ বাকি যা যা কিছু ছিল ওগুলারে অ্যাজ ইট ইজ রাইখে দিতেছি। সাইন 2 আলফাটা আপাতত আসলে দরকার নেই।
সাইন টু আলফারটা আপাতত আসলে দরকার নেই। এই কাজটা কেন করছি বলেন তো? মহৎ উদ্দেশ্যটা কি? দেখ, এখানে যেই কাজটা করা যাবে সেটা হচ্ছে যে আমি যদি নিচের মাইনাসটাকে মাল্টিপ্লাই করে দেই, নিচের মাইনাসটাকে যদি মাল্টিপ্লাই করে দেই, নিচের মাইনাসটাকে মাল্টিপ্লাই করে দিলে কি লিখবো? 4 সাইন কিউব আলফা মাইনাস 3 সাইন আলফা লিখবো না? 4 সাইন কিউব আলফা, 4 সাইন কিউব আলফা মাইনাস 3 সাইন আলফা, এরকম আসবে না? এবার একটা কাজ করেন, প্রথম দুইটাকে ইকুয়াল লেখেন, প্রথম দুইটাকে ইকুয়াল লেখেন। প্রথম দুইটা মানে কি? প্রথম দুইটা মানে হচ্ছে এই দুইটাকে ইকুয়াল লিখবো, এগুলো আর আপাতত দরকার নাই। প্রথম দুইটা মানে হচ্ছে এই দুইটাকে ইকুয়াল লেখেন, ইউ ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এটা, এই দুইটারে ইকুয়াল লেখেন। এই দুইটারে ইকুয়াল লিখলে নিচ থেকে দেখেন তো একটা সাইন আলফা কমন নেওয়া যায় না? নিচ থেকে একটা সাইন আলফা কমন নেওয়া যায়। সাইন আলফা কমন নিলে কি হবে? 4 সাইন স্কোয়ার আলফা, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3, এই জিনিস থাকে, এই জিনিস থাকে। আর উপরে থাকে কত বলেন? উপরে তো ইউই থাকবে, ইকুয়াল টু হচ্ছে ভি বাই সাইন আলফা। এখন দেখেন তো সুন্দর মতো সাইন আলফা কাইটা চলে যায় না? সাইন আলফা সুন্দর মতো কাইটা চলে যায়। তার মানে আমি এই কথা লিখতে পারবো কিনা, ইউ ইকুয়াল টু ভি ইন্টু 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3, এই কথা লেখা যায়। সাইন আলফা কাইটা ফেলাইছি, নিচের টার্মটুকু ওই সাইডে পাঠাই দিছি, ঠিক আছে? এইবার লাস্টের আরো দুইটা ইকুয়েশন যে ছিল, লাস্টের দুইটা ইকুয়েশনকে সেম লেখেন। এইটুকু আপনার কাজে লাগবে, এইটুকু একটু পরে যায় কাজে লাগাচ্ছি। লাস্টের যে দুইটা ইকুয়েশন ছিল ওই দুইটা ইকুয়েশনকে সেম লেখেন। লাস্টের দুইটা ইকুয়েশন কত ছিল? একটা ইকুয়েশন ছিল হচ্ছে ভি বাই সাইন আলফা ইকুয়াল টু ডাব্লিউ বাই, আচ্ছা বসাইছি ভি বাই সাইন আলফা, এটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন টু আলফা ছিল মনে হয়, তাই না? সাইন টু আলফা। এখন দেখেন ভি এর জায়গায় আপনি কত বসাইতে পারেন? ভি এর জায়গায় কি ইউ ডিভাইডেড বাই এটা বসাইতে পারবেন না? এই যে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3, এটাকে এই বাম পাশে পাঠাই দিলে কি হয়ে যাবে? ডিভাইডেড বাই হয়ে যাবে না? তাহলে ভি এর জায়গায় ভ্যালুটা বসায় দেন। ভি মানে হচ্ছে ইউ ডিভাইডেড বাই 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3, এটা হচ্ছে ভি এর জায়গায় ভ্যালু বসাইলাম। নিচে একটা সাইন আলফা আছে ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই 2 সাইন আলফা কজ আলফা, ডাব্লিউ ডিভাইডেড বাই 2 সাইন আলফা কজ আলফা, এটা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই। এখন তাইলে কি হবে? একটা সাইন আলফা কাইটা চলে যাবে না? সাইন আলফা কাইটা চলে যাবে। তাহলে আপনার কাছে বাম পাশে থাকবে কত? বাম পাশে থাকবে হচ্ছে এই যে এই অংশটুকু, বাম পাশে থাকবে হচ্ছে এই অংশটুকু। আর ডান পাশে থাকবে কত? ডান পাশে থাকবে হচ্ছে ডাব্লিউ বাই 2, ডান পাশে থাকবে হচ্ছে ডাব্লিউ বাই 2 কজ আলফা, ডাব্লিউ বাই 2 কজ আলফা। কোনো আপত্তি আছে? ঠিকঠাক। এবার কি করব বলেন? সাইন স্কোয়ার আলফার বদলে কত লিখবো? 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। পুরা ইকুয়েশন তাইলে কিসে কনভার্ট হয়ে যাবে? কজ আলফাতে। এরপরে হচ্ছে ভ্যালু রিপ্লেস করব। পুরা ইকুয়েশন কজ আলফাতে রিপ্লেস হয়ে যাবে, এরপরে হচ্ছে ভ্যালু রিপ্লেস করব জাস্ট। ঠিক আছে? বুঝছি নাকি বুঝি নাই? পারবো? জাস্ট হচ্ছে লামির উপপাদ্য অ্যাপ্লাই করা, এটা ছাড়া আপনার আর কোনো কাজ নাই। ঠিক আছে? জাস্ট হচ্ছে লামির উপপাদ্য অ্যাপ্লাই করা। আচ্ছা, এবারে আসেন দিনাজপুর 25-এর ক নাম্বার গুলা কিন্তু ম্যাক্সিমাম টাইমে, এই যে এখন পর্যন্ত যতগুলা ক নাম্বার দেখছেন একটাও কিন্তু হচ্ছে
উদ্দীপকের সাথে কানেক্টেড না। এইটার ক নাম্বারটা হচ্ছে আবার বাচ্চাদের অঙ্ক হয়ে গেছে একেবারে। এটার ক নাম্বারে বলছে হচ্ছে 5 নিউটন 8 নিউটন মানের দুইটি বল 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত, বল দ্বয়ের লব্ধির মান নির্ণয় করো। এটাতে কি করব? কিসের ফর্মুলা কি ছিল? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আলফার জায়গায় 60 ডিগ্রি বসাই দিব, পি আর কিউ এর মান বসাই দিব, কাজ শেষ। ঠিক আছে, এটা আবার বেশি ইজি হয়ে গেছে। এইটাতে দেখেন কি বলছে, এটাতে বলতে হচ্ছে ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের অন্তকেন্দ্র ও থেকে কার্যরত, এই যে দেখেন অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র এই বা লম্ব কেন্দ্র, এই কয়েকটার থেকে কিন্তু একটা না একটা প্রমাণ আপনি পাবেনই, কোনো না কোনো প্রমাণ আপনার পরীক্ষায় আসবেই। অন্তকেন্দ্র হোক, পরিকেন্দ্র হোক, ভর কেন্দ্র হোক, লম্ব কেন্দ্র হোক, একটা না একটা প্রমাণ পরীক্ষায় আসবেই। অন্তকেন্দ্রের ডেফিনেশন কি শিখাইছিলাম বলেন তো? অন্তকেন্দ্রের ডেফিনেশন মনে আছে? মাঝে বৃত্ত, এই জিনিস শিখাইছিলাম। অন্তরের কেন্দ্র, মাইকটা যে মারবো রে। অন্তকেন্দ্রের ডেফিনেশন ছিল হচ্ছে ত্রিভুজের 3টা কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, ত্রিভুজের 3টা কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। তার মানে কোন একটা ত্রিভুজ যদি দেখতে এরকম হয়, কোন একটা ত্রিভুজ যদি দেখতে এরকম হয়, ত্রিভুজ তো বানাবো, এই যে দেখেন কোন একটা ত্রিভুজ যদি দেখতে এরকম হয়, র্যান্ডম যে কোনো একটা ত্রিভুজ, ধরেন যে এরকম একটা ত্রিভুজ আছে, এই যে দেখেন র্যান্ডম যে কোনো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে এইটা, ত্রিভুজটার অন্তকেন্দ্র হচ্ছে এইটা। ঠিক আছে, কোন একটা ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে এটা। অন্তকেন্দ্র আঁকার জন্য কি করতে হবে? কোণ 3টাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা আপাতত হচ্ছে কোণ 3টাকে সমদ্বিখণ্ডিত করলাম না। অন্তকেন্দ্র ও থেকে 3টা বল কাজ করতেছে, অন্তকেন্দ্র ও থেকে 3টা বল কাজ করতেছে। সো এই অন্তকেন্দ্র থেকে 3টা শীর্ষবিন্দু বরাবর 3টা বল কাজ করান, অন্তকেন্দ্র থেকে 3টা শীর্ষবিন্দু বরাবর 3টা বল কাজ করাইলাম। এইটা মনে করেন যে আপনার পি কিউ আর ত্রিভুজের কথা বলছে, তো এটা পি, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে অন্তকেন্দ্র ও। ওপি বরাবর এস পরিমাণ, ও কিউ বরাবর টি পরিমাণ, আর ও আর বরাবর ডাব্লিউ পরিমাণ। এই 3টা বল কাজ করে হচ্ছে ভারসাম্যে আছে, এই 3টা বল কাজ করে হচ্ছে ভারসাম্যে আছে। এখন বলেন যে এই যে 3টা বল ভারসাম্যে আছে, এরা আসলে সমবিন্দু বল কিনা, একই বিন্দু থেকে কাজ করতেছে কিনা? একই বিন্দু থেকে কাজ করতেছে, সমবিন্দু বল। তো সমবিন্দু বল ভারসাম্যে আছে, লামির উপপাদ্য বসাইতে পারবো নাকি পারবো না? পারবো, তাহলে লামির উপপাদ্য বসাই দেন। বসাইছেন? কোণের বিষয়টা বুঝতেছি না। দেখেন এস টি ডাব্লিউ এর কথা বলছে, তো আমরা প্রথমে উপরে যদি এস বসাই, উপরে এস বসাইলে এস বাদ যাবে টি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ।
টি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত? দেখেন তো, টি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে কিউ ও আর, তাই না? টি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে কিউ ও আর ইকুয়াল টু, উপরে যদি হচ্ছে আমরা টি বসাই তাহলে আরেকটা জিনিস পাওয়া যাবে, উপরে যদি ডাব্লিউ বসাই তাহলে আরেকটা পাওয়া যাবে। তাহলে উপরে একবার টি বসান, একবার ডাব্লিউ বসান, অ্যাঙ্গেল গুলা খালি চেঞ্জ হবে। দেখেন উপরে যখন টি বসাচ্ছি, টি বসাইলে টি বাদে এস আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত? পি ও আর, তাহলে সাইন অ্যাঙ্গেল পি ও আর। উপরে ডাব্লিউ বসাইলে ডাব্লিউ বাদ, এস আর টি এর মধ্যবর্তী কোণ কত? পি ও কিউ, তাহলে নিচে বসবে সাইন অ্যাঙ্গেল পি ও কিউ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাই বাকি অ্যাঙ্গেল গুলা মানে এই যে কিউ ও আর, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু কেমনে বসাবো? কিউ ও আর এটার ভ্যালু কেমনে বসাবো? দেখেন তো, এই ছোট্ট জিনিসের ডিসিশনটুকু নেওয়া যায় কিনা যে ভাই এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে কিউ বাই টু। দেখেন তো, টোটাল অ্যাঙ্গেলটা যদি কিউ হয়, ও কিউটা কি? এই কোণের সমদ্বিখণ্ডক না? কোণের সমদ্বিখণ্ডক হইলে অবশ্যই নিচের অ্যাঙ্গেলটুকু কত হবে? কিউ বাই টু। উপরের অ্যাঙ্গেলটুকুও কিউ বাই টু। সিমিলারলি এই অ্যাঙ্গেলটুকু কত হবে বল? এই অ্যাঙ্গেলটুকু কি আর বাই টু হবে না? পুরো অ্যাঙ্গেলটা আর, তাহলে নিচের অ্যাঙ্গেলটুকু কত হবে? আর বাই টু। তিন কোণের সমষ্টি, এই যে কিউ বাই টু, আর বাই টু আর কিউ ও আর, এই টোটাল তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি কি 180 ডিগ্রি না? এই যে ভাই এইটুকু তো একটা ত্রিভুজ, তাই না? ও কিউ আর কি একটা ত্রিভুজ না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তার মানে এই কিউ বাই টু প্লাস এই অ্যাঙ্গেল প্লাস আর বাই টু, তিনটা অ্যাঙ্গেলের যোগফলকে আমি 180 ডিগ্রি বলতে পারবো কিনা? পারবো। তার মানে কিউ ও আর এর বদলে কত বসাইতে পারবো? কিউ ও আর এর বদলে বসাইতে পারবো 180 মাইনাস কিউ বাই টু প্লাস আর বাই টু। তাহলে ওই জিনিসটাই এখানে বসাই দেন, ওই জিনিসটাই এখানে বসাই দেন। এস ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস কিউ বাই টু প্লাস আর বাই টু, তার মানে হয়ে যাবে মাইনাস কিউ বাই টু মাইনাস আর বাই টু। একবারে মাইনাস কমন নিয়ে এমনি লেখেন কিউ বাই টু প্লাস আর বাই টু, একবারে মাইনাস কমন নিয়েই লিখলাম, একবারে মাইনাস কমন নিয়ে লিখলাম। সিমিলারলি পরেরটার জন্য আমি কত লিখতে পারবো বলেন তো? পরেরটার জন্য কত লিখতে পারবো? পরেরটার জন্য হচ্ছে এই জায়গাগুলা খালি চেঞ্জ হবে। দেখেন যখন আপনি টি এর কথা চিন্তা করতেছেন, পি ও আর অ্যাঙ্গেলটা কত লিখবো? পি ও আর সেটাকে লিখবো হচ্ছে পাই মাইনাস পি বাই টু প্লাস আর বাই টু, পাই মাইনাস পি বাই টু প্লাস আর বাই টু। যখন আমি উপরে ডাব্লিউ লিখবো তখন পি ও কিউ অ্যাঙ্গেল, তখন সেটারে লিখবো হচ্ছে পি বাই টু প্লাস কিউ বাই টু। এই কথা লেখা যায় কিনা এবার বলেন। সাইন পাই মাইনাস থিটা মানে কত? সাইন পাই মাইনাস থিটা সেটা মানে কত? সাইন থিটা না? সাইন পাই মাইনাস থিটা সেটা মানে হচ্ছে সাইন থিটা। তাহলে আসেন পরের লাইনে এই জিনিসটুকুই অ্যাপ্লাই করে দিই। সাইন পাই মাইনাস থিটা সেটারে জাস্ট লিখবো হচ্ছে সাইন থিটা। তার মানে এইটা হবে হচ্ছে সাইন কিউ বাই টু প্লাস আর বাই টু, এরকম থাকবে না? দেখেন তো এই জিনিস থাকে না? সিমিলারলি এটা থাকবে কত? পি বাই টু প্লাস আর বাই টু, এই জিনিস থাকে। পরেরটাতে থাকবে কত বলেন? পরেরটাতে থাকবে হচ্ছে পি বাই টু প্লাস কিউ বাই টু। ঠিক আছে, এইটুকুতে কারো কোনো ঝামেলা আছে? এইটুকুতে কোনো ঝামেলা? এবার বলেন কি করা যায়? এবার কি করা যায়? এখনো তো প্রমাণ মিলে নেই।
হ্যাঁ কেন? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি আবার 180 ডিগ্রি না? দেখেন তো, এই যে পুরা পি কোণ, কিউ কোণ, আর কোণ, এই 3টা কোণের সমষ্টিকে কত লিখবো? 180 ডিগ্রি। আমি সাইডে একটু রাফটা করে দেখাই, তাহলে একটু সুবিধা হবে। যে পি প্লাস কিউ প্লাস আর, এটা ইকুয়াল টু হচ্ছে পাই। তার মানে কিউ প্লাস আর ইকুয়াল টু কত লিখতে পারবো? কিউ প্লাস আর এটা ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে পাই মাইনাস পি। পুরাটারে যদি আপনি 2 দিয়া ভাগ করে দেন, পুরাটারে 2 দিয়া ভাগ করে দিলে কি কিউ বাই 2 প্লাস আর বাই 2 ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস পি বাই 2 হবে না? পুরাটারে আর দিয়ে, সরি, 2 দিয়া ভাগ করে দিলে কিউ বাই 2 প্লাস আর বাই 2 ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস পি বাই 2। তাহলে ওই কাজটাই এখানে করব। আসেন, ওই কাজটাই এখানে করব। এইটার পরের লাইনে এই জিনিস লেখা পসিবল কিনা, এইটারে লিখবো হচ্ছে পাই বাই 2 মাইনাস পি বাই 2। পাই বাই 2 মাইনাস পি বাই 2। তারপরেরটারে কত লিখবো বলেন? তারপরেরটারে লিখবো হচ্ছে পাই বাই 2 মাইনাস কিউ বাই 2। তারপরেরটারে লিখবো হচ্ছে পাই বাই 2 মাইনাস আর বাই 2। দেখেন এই জিনিস থাকে কিনা, এই লাইনটা বুঝছেন কিনা সবাই? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা ওই যে ওই মাথায় করে দেখাইছি, বাকিগুলো আর করে দেখাইনি। ঠিক আছে, একটা করে দেখাইছি, বাকিগুলো হচ্ছে আর করে দেখাইনি। ঠিকঠাক। এবার বলেন সাইন 90 মাইনাস থিটা মানে কত? কস থিটা না? আপনার প্রমাণ আসলে মিলাই গেছে। আমি তারপরেও হচ্ছে পরের লাইনে একটা লাইন করে দেখাই, প্রমাণ মোটামুটি মিলে গেছে। এই যে সাইন 90 মাইনাস থিটা, ওটা মানে হয়ে যাবে হচ্ছে কস থিটা। তার মানে জিনিস দেখতে হবে হচ্ছে এইরকম, এই অংশটুকু। তো এইটার পরের লাইনে আপনি লিখবেন হচ্ছে কস পাই বাই 2 এস ডিভাইডেড বাই কস পি বাই 2, সরি পাই বাই 2 বলছি, কস পি বাই 2। তারপরেরটা কত হবে বলেন? তারপরেরটা কত হবে? প্রমাণ দেখে দেখেই তো বলে ফেলানো যায় পরেরটা কত হবে। টি ডিভাইডেড বাই কজ, টি ডিভাইডেড বাই কজ কিউ বাই 2। তারপরেরটা হবে ডাব্লিউ ডিভাইডেড বাই কজ আর বাই 2। দেখেন তো, এই জিনিসই প্রমাণ করতে বলছিল না যে এস ইস টু টি ইস টু ডাব্লিউ ইকুয়াল টু কস পি বাই 2 ইস টু কস কিউ বাই 2 ইস টু কজ আর বাই 2। পারবো নাকি পারবো না? পারবো। এই টাইপের যে কোনো একটা প্রমাণ কিন্তু আপনি পাবেন, হয় অন্তকেন্দ্রের কথা বলবে, অথবা পরিকেন্দ্রের কথা বলবে, অথবা ভর কেন্দ্রের কথা বলবে, কোনো না কোনো একটা এই রিলেটেড প্রমাণ দিবেই পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা ডান। এরপরে আসেন, এই টাইপের একটা প্রমাণও আপনার পরীক্ষায় আসবে মোটামুটি শিওর। সেটা হচ্ছে যে লব্ধি কতটুকু সরে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে, সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি কতটুকু সরে, লব্ধি কতটুকু সরে। ঠিক আছে, লব্ধির ক্রিয়াবিন্দু সরণ, লব্ধির ক্রিয়াবিন্দু সরণ, লব্ধির ক্রিয়াবিন্দু সরণ, এটাতে আপনারা কি বলছে? এটার কি বলছে? দুইটি সদৃশ সমান্তরাল বল, এ বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তাদের ক্রিয়াবিন্দুকে ডি দূরত্বে সরানো হলো। তাহলে আসেন ছবিটা আঁকি। ধরেন যে সিনারিও হচ্ছে এরকম যে দুইটা আলাদা আলাদা বিন্দু আছে, একটা বিন্দু হচ্ছে সি বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে ডি বিন্দু। ঠিক আছে, অথবা বি আর সি, আপনার যেটা নাম দিতে মন চায় ইচ্ছা মতো নাম দিলেই হবে। ঠিক আছে, এ আর বি হচ্ছে দুইটা সদৃশ সমান্তরাল বল। তাহলে একটা বল কাজ করান হচ্ছে এই বরাবর, ধরে নিতেছি যে এ বলটা বড়, ধরে নিতেছি এ বলটা বড়, আপনার যেটা বড় ধরতে মন চায় আপনি ধরবেন, সমস্যা নেই। ঠিক আছে, এ বলটা বড়, আর এই যে বি বলটা ডি বিন্দুতে কাজ করতেছে, এই বি বলটা হচ্ছে ছোট। ঠিক আছে, এইটা হচ্ছে এ বল, এটা হচ্ছে বি বল।
তাহলে এদের লব্ধি কোন দিকে চাপানো থাকবে বলেন তো? লব্ধি চাপানো থাকবে কোন দিকে? বড় বলের দিকে। লব্ধি চাপানো থাকবে হচ্ছে বড় বলের দিকে। তাহলে আমরা ধরে নিতেছি যে লব্ধিটা এরকম কোন একটা জায়গায় কাজ করতেছে, লব্ধিটা এরকম কোন একটা জায়গায় কাজ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে এদের লব্ধি আর, বা R1 দিতে পারেন, R1 দিলাম। ঠিক আছে, এখন কি বলছে? এ বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে ডি দূরত্বে সরানো হলো। এ বলের ক্রিয়ারেখা সমান্তরাল রেখে ডি দূরত্বে সরান। তাহলে ডি দূরত্বে সরাইলে এ বলটা নতুন করে চলে আসছে হচ্ছে এই জায়গায়। এই যে দেখেন, এ বলটা চলে আসছে হচ্ছে এই জায়গায়, ডি দূরত্বে সরাইছি, এই ডিস্টেন্সটুকু হচ্ছে ডি। এ বলটাকে ডি দূরত্বে সরানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একই অ্যান্সার আসবে, সমস্যা নেই। মোমেন্ট দিয়ে করলে একই অ্যান্সারই আসে, এটা নিয়ে সমস্যা নেই। ডি বিন্দু সরি এ বলটাকে ডি পরিমাণ দূরত্বে সরানো হয়েছে। তাহলে বলেন তো, এই যে লব্ধি আছে, এই লব্ধিটাও কি আরো এই সাইডে সরে যাবে না? কিন্তু লব্ধিটা কি আর ডি পরিমাণ সরবে? লব্ধির সরণ কতটুকু হবে সেইটা আমাকে দেখাইতে বলছে, যে লব্ধিটা আসলে এতটুকু সরবে, লব্ধিটা এতটুকু দূরত্বে সরবে সেটা দেখাইতে বলছে। লব্ধির সরণ হবে হচ্ছে এইটা। এ বলটাকে ডি পরিমাণ সরাইছি, কিন্তু লব্ধির সরণ হবে হচ্ছে এই অংশটুকু, লব্ধির সরণ হবে হচ্ছে এই অংশটুকু। ঠিক আছে, এইটুকুতে কোনো আপত্তি? এবার বলেন, দুইবার হচ্ছে আমরা ওই যে লব্ধির যে ফর্মুলা শিখে আসছিলাম সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে, সেটা আমরা দুইবার অ্যাপ্লাই করব। এই কথা লেখা যায় কিনা দেখেন তো। প্রথম ক্ষেত্রে বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব, তাই তো? এগুলারে নাম দিয়ে দেন। ধরেন যে এটার নাম দিলাম হচ্ছে সিডি, তারপরে এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ, এটার নাম দিলাম হচ্ছে জি। দেখেন তো এই কথা লেখা যায় কিনা। প্রথম ক্ষেত্রে এ ইন্টু, প্রথম ক্ষেত্রে বল থেকে লব্ধির দূরত্ব কত? সিএফ। এ ইন্টু সিএফ এটা ইকুয়াল টু বি ইন্টু ডিএফ। এই কথা লেখা যায় না? এ ইন্টু সিএফ মানে বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব ইকুয়াল টু অপর বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব। ঠিক আছে, ওকে। এইবার হচ্ছে বোথ সাইডে উপরে যোজন করে দেন, বোথ সাইডে উপরে যোজন করে দেন। দেখেন এই কথা লেখা যাবে কিনা, সিএফ বাই ডিএফ, সিএফ বাই ডিএফ এটা ইকুয়াল টু কত লিখবো বলেন? বি বাই এ লিখবো না? সিএফ বাই ডিএফ এটা ইকুয়াল টু হচ্ছে বি বাই এ। বোথ সাইডে উপরে যোজন করে দেন, বোথ সাইডে উপরে যোজন করে দিলে কি আসবে? সিএফ প্লাস ডিএফ, সিএফ প্লাস ডিএফ ডিভাইডেড বাই ডিএফ এটা ইকুয়াল টু হচ্ছে বি বাই এ। সিএফ বাই ডিএফ এটা ইকুয়াল টু বি প্লাস এ ডিভাইডেড বাই এ। বোথ সাইডেই উপরে যোজন করে দিছি, বোথ সাইডেই উপরে যোজন করে দিছি। সিএফ আর ডিএফ যোগ করলে কি আসে বলেন তো? সিডি পাওয়া যাবে না? সিএফ আর ডিএফ যোগ করলে কি পাবো? সিডি। তার মানে সিডি ইকুয়াল টু বি প্লাস এ ডিভাইডেড বাই এ, মানে সিডি বাই ডিএফ এটা ইকুয়াল টু বি প্লাস এ ডিভাইডেড বাই এ। এই কথা লেখা যাবে। তাহলে ডিএফ ইকুয়াল টু কত লিখতে পারবো? ডিএফ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে, কত লিখতে পারবো বলেন? এ ডিভাইডেড বাই এ প্লাস বি, এ ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু সিডি। এটা লেখা যায় না? এটা হচ্ছে ডিএফ এর ভ্যালু। দ্বিতীয় ক্ষেত্রে আমি কি আবার সেম ফর্মুলাই বসাই দিতে পারি কিনা?
দ্বিতীয় ক্ষেত্রে আবারও সেম ফর্মুলা বসায় দেওয়া পসিবল কিনা, দ্বিতীয় ক্ষেত্রে আবারও সেম ফর্মুলা বসায় দেন। দ্বিতীয় ক্ষেত্রেও তো সদৃশ সমান্তরাল বলই আছে, নাকি বলগুলা বিসদৃশ হয়ে গেছে? সদৃশ সমান্তরাল বলই আছে না? তো সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে তো আমি সেম ফর্মুলা আবারও অ্যাপ্লাই করতে পারি, সেম ফর্মুলাই আবার অ্যাপ্লাই করে দেন। দ্বিতীয় ক্ষেত্রে কি লিখব? দ্বিতীয় ক্ষেত্রে বলেন বল কত ছিল? এ থেকে লব্ধির দূরত্ব হচ্ছে ইজি, এ ডিভাইডেড বাই ইজি, সরি এ ইন্টু ইজি, এ ইন্টু ইজি, এটা ইকুয়াল টু বি ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে বল থেকে লব্ধির দূরত্ব কত বলেন? ডিজি। ঠিক আছে, এবার কি করব? আগেরটার মতোই সেম কাজ, ইজি আর ডিজি যোগ করলে ডিই পাওয়া যাবে। আগে আমরা ডিএফ বের করে রাখছি, তাই না? না, এর মান তো হচ্ছে সেমই আছে, এ এর তো মান সেম আছে। প্রথম ইকুয়েশনে বসাবো না, আমি তো একটার থেকে আরেকটা বিয়োগ করব, বিয়োগ করে হচ্ছে ভ্যালু বের করব। কেন আটকায় যাবে? দেখেন, এটারে এখন যেই কাজ করা যাবে সেটা হচ্ছে ইজি ডিভাইডেড বাই ডিজি, আগের সেম কাজটাই করেন। ইজি ডিভাইডেড বাই ডিজি এটা ইকুয়াল টু হচ্ছে বি বাই এ, ইজি ডিভাইডেড বাই ডিজি এটা ইকুয়াল টু হচ্ছে বি ডিভাইডেড বাই এ। বোথ সাইডে উপরে যোজন করে দেন, বোথ সাইডে উপরে যোজন করে দেন। উপরে যোজন করলে কি হবে? ইজি প্লাস ডিজি, ইজি প্লাস ডিজি ডিভাইডেড বাই ডিজি, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে বি প্লাস এ ডিভাইডেড বাই এ। দেখেন ঠিকঠাক আছে। এইবার বলেন তো ইজি আর ডিজি যোগ করলে কত হয়? ইজি আর হচ্ছে ডিজি যোগ করলে হচ্ছে ডিই পাওয়া যাবে, ডিই ডিভাইডেড বাই ডিজি এটা ইকুয়াল টু বি প্লাস এ ডিভাইডেড বাই এ, তাই না? ওকে, সো এইবার হচ্ছে এখান থেকে ডিজি এর মানটা বের করে রাখা দেন। আচ্ছা, এটা পরেরটা যখন যেটা লাগবে সেটা হচ্ছে রিপ্লেস করব। দেখেন তো এখান থেকে এখন কি বলা যায়, লব্ধি আসলে কতটুকু সরছে, লব্ধির সরণ কতটুকু? সুতরাং লব্ধির সরণ, দেখেন তো লব্ধি আগে ছিল কোন বিন্দুতে? আগে ছিল হচ্ছে এফ বিন্দুতে, গেছে কোন বিন্দুতে? জি বিন্দুতে। তার মানে লব্ধির সরণ হচ্ছে জি এফ বা এফ জি, যেটা লেখেন। ঠিক আছে, এখন দেখেন তো যদি আপনি জিএফ বের করতে চান তাহলে কি ডিএফ থেকে ডিজি বাদ দিলেই কি জিএফ বের হবে না? এই যে পুরাটা হচ্ছে ডিএফ, ডিএফ থেকে জিডি বাদ দিয়ে দেন, টোটালটা হচ্ছে ডিএফ, ডিএফ থেকে জিডি বাদ দিয়ে দেন, তাইলেই তো আপনার কাছে এফজি বের হয়ে আসবে, তাই না? তাহলে এখান থেকে আমরা হচ্ছে ডিজি এর ভ্যালুটা বের করে রাখা দিই। ডিজি মানে কত লেখা যাবে বলেন তো? ডিজি মানে লেখা যাবে হচ্ছে এ ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু ডিই, এ প্লাস বি ইন্টু ডিই। ভ্যালুগুলো একটু রিপ্লেস করে দেন, ভ্যালুগুলো একটু রিপ্লেস করেন। দেখেন ডিএফ মানে কত বসাবো? ডিএফ মানে বসাবো হচ্ছে এই যে এই পুরাটা, ডিএফ মানে বসাবো হচ্ছে এই পুরাটা, মাইনাস ডিজি মানে বসাবো হচ্ছে এই পুরাটা, ডিজি মানে বসাবো হচ্ছে এই পুরাটা। ঠিক আছে, এখন দেখেন তো এ ডিভাইডেড বাই এ প্লাস বি কমন নেওয়া যায় না? এ ডিভাইডেড বাই এ প্লাস বি কমন নেওয়া যায়, তাহলে আপনার কাছে থাকবে কি? সিডি মাইনাস ডিই, এই জিনিস থাকবে না? ঠিক আছে,
সিডি মাইনাস ডিই থাকবে। এখন বলেন তো সিডি মাইনাস ডিই করলেই কি আসলে ছোট হাতের ডি পাওয়া যায় না? সিডি মাইনাস ডিই একটার থেকে যখন আরেকটা বাদ দিবেন সেটাই তো আসলে ছোট হাতের ডি। ঠিক আছে, লব্ধি এতটুকু দূরে সরে যাবে সেটাই হচ্ছে আপনার প্রমাণ করতে বলছিল। এই লব্ধির সরণ রিলেটেড একটা না একটা ম্যাথ আপনি হচ্ছে পরীক্ষায় পাবেনই। লব্ধির সরণ রিলেটেড একটা না একটা ম্যাথ পরীক্ষায় আসবেই, মাস্ট। ঠিক আছে, এবার একটু চলে যাব ময়মনসিংহ বোর্ড 2023। ময়মনসিংহ বোর্ড 2023-এর গ নাম্বারটাতে এই প্রশ্নটা হচ্ছে আপনাদের এই বছরের বুয়েট পরীক্ষায় আই গেস আসছিল, এই বছরের বুয়েট পরীক্ষায় মনে হয়, এই বছরেরটাতে না তার আগের বছরেরটাতে, আমার এক্সাক্ট খেয়াল নাই। দুইটার যে কোনো একটা, ঠিক আছে, দুইটার যে কোনো একটা, হয় এই বছরেরটা অথবা আগের বছরেরটা। এটা খুবই পপুলার প্রবলেম, খুবই পরিচিত প্রবলেম। এটাতে দেখেন তো কি বলছে, একটি হেলানো মসৃণ তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরাল বরাবর যথাক্রমে F1 ও F2 বল দ্বয় ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ ডাব্লিউ ওজনের একটি বস্তুকে স্থিরভাবে ধরে রাখতে পারে। প্রমাণ করো যে এইটা ডাব্লিউ ইকুয়াল টু এইটা। তো এই জিনিস প্রমাণ করব কেমনে? আগে আসেন একটা হেলানো তল আইকা নেই, আগে একটা হেলানো তল আইকা নেই। ধরেন যে এই হচ্ছে আমাদের একটা হেলানো তল, মানে এটা হচ্ছে আমাদের ভূমি, এই ভূমির সাথে একটা হেলানো তল আছে, ভূমির সাথে একটা হেলানো তল আছে। ঠিক আছে, ভূমির সাথে একটা হেলানো তল আছে। এখন এই হেলানো তলের উপরে যে কোনো জায়গায় একটা বস্তু আছে, হেলানো তলের উপরে যে কোনো জায়গায় একটা বস্তু আছে। এই সমতলের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে, এই যে দেখেন সমতলের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে মানে হচ্ছে এটা যদি একটা হেলানো তল হয়, ধর যে আমার কাছে একটা বই, এই যে এইটা যদি একটা হেলানো তল হয়, এই হেলানো তলের উপরে একটা বস্তু আছে, তো এই বস্তুটাকে আমরা কি করতেছি, এইরকম ভাবে ভূমির সমান্তরালে বল প্রয়োগ করে ধরে রাখতেছি। পড়েই গেল, ভূমির সমান্তরালে, এই যে এরকম ভাবে হেলানো তলের সমান্তরালে বল প্রয়োগ করে ধরে রাখতেছি। ঠিক আছে, তাহলে বলটা আসলে অ্যাপ্লাই করা হইতেছে কোন বরাবর? এই বরাবর না, হেলানো তলের দৈর্ঘ্য বরাবর, সমতলের দৈর্ঘ্য বরাবর F1 বল প্রয়োগ করে বস্তুটা স্থির আছে, F1 বল প্রয়োগ করে বস্তুটা স্থির আছে। আরেকটা বল প্রয়োগ করা হইতেছে কেমনে? আরেকটা বল প্রয়োগ করা হইতেছে হচ্ছে ভূমির সমান্তরালে, আরেকটা বল প্রয়োগ করা হইতেছে হচ্ছে ভূমির সমান্তরালে, প্রত্যেকেই এককভাবে বস্তুটাকে ধরে রাখতে পারে। আরেকটা বল প্রয়োগ করা হইতেছে হচ্ছে ভূমির সমান্তরালে। তার মানে সেকেন্ড সিনারিওটা হচ্ছে এরকম, আগে দেখানেন পরে আইকেন। সেকেন্ড সিনারিওটা হচ্ছে এরকম, এই যে F2 বল প্রয়োগ করা হইতেছে ভূমির সমান্তরালে, ভূমির সমান্তরালে চাপ দিয়ে ধরে রেখেও বস্তুটাকে স্থির রাখা যায়। এখানে সিনারিও আছে কয়টা কয়টা, আর কি কি বল এখানে কাজ করতেছে? অটোমেটিক্যালি আরো কয়েকটা বল কাজ করতেছে। কে কে? ওজন কাজ করতেছে, আরেকটা কাজ করতেছে হচ্ছে তলের অভিলম্ব প্রতিক্রিয়া। একটা হচ্ছে ওজন, ওজন হচ্ছে খাড়া নিচের দিকে, যদিও কথাটা ভুল, পৃথিবীর কেন্দ্রের দিকে। ওজন হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, ঠিক আছে, ওজন হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। এই যে এই বরাবর হচ্ছে ওজন কাজ করতেছে, এই বরাবর হচ্ছে ডাব্লিউ। আরেকটা হচ্ছে তলের অভিলম্ব প্রতিক্রিয়া, আরেকটা হচ্ছে তলের অভিলম্ব প্রতিক্রিয়া। তলের অভিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে তলের সাথে লম্ব বরাবর, তলের অভিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। আমি জানি না যে এটা লম্ব বরাবর হয়েছে কিনা, ধরে নেন যে এটা হচ্ছে লম্ব বরাবর আছে, তাহলে তলের অভিলম্ব প্রতিক্রিয়াকে আর দিয়ে প্রকাশ করলাম। দুইটা কিন্তু আলাদা আলাদা সিনারিও। একটা সিনারিওতে হচ্ছে F1 বলটা তলের দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে, F2 বলটা হচ্ছে তলের ভূমির সমান্তরালে কাজ করতেছে। ঠিক আছে, এই দুইটা আলাদা আলাদা সিনারিওতেই বস্তু স্থির থাকে, দুইটা আলাদা আলাদা সিনারিওতেই বস্তু স্থির থাকে। এই সিনারিওতেও, প্রথম সিনারিওতেও বস্তু স্থির থাকে, দ্বিতীয় সিনারিওতেও বস্তু স্থির থাকে। প্রথম সিনারিওটাতে দেখেন তো লামির উপপাদ্য ডিরেক্ট বসায় দেওয়া যায় কিনা? প্রথম সিনারিওটাতে লামির উপপাদ্য ডিরেক্ট বসায় দেওয়া যায়, কারণ কি? বলগুলা কি আছে? সমবিন্দু বল, বলগুলা আছে হচ্ছে সমবিন্দু বল, তাই না?
প্রথম সিনারিওতে বলগুলা যেহেতু সমবিন্দু বল, লামির উপপাদ্য ডিরেক্ট বসাই দিতে পারবো, কিন্তু দ্বিতীয় সিনারিওতে কি বলগুলা সমবিন্দু বল আছে? নাই, সমান্তরাল ভাবে অপসারণ করে বানাই নেওয়া লাগবে। ঠিক আছে, সমান্তরাল অপসারণ করে বানাই নেওয়া লাগবে। সমান্তরাল ভাবে সরাই নিয়ে তারপর বানাই নেওয়া লাগবে। ঠিক আছে, সমান্তরাল বানাই নিয়ে তারপর মানে সমবিন্দু বানাই নিয়ে তারপরে করা লাগবে। এখন আসেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ধরে নেই যে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আলফা বা থিটা। কি ধরবো বল, আলফা ধরবো না থিটা ধরবো? আলফা ধরলাম, আলফা। তাহলে এখন উপরে যদি আমি প্রমাণের মধ্যে কি আর এর কোনো অস্তিত্ব আছে? পুরা প্রমাণের মধ্যে দেখেন তো আর কোথাও দেখা যাইতেছে, নাই। তার মানে আর নেওয়ারও দরকার নাই, লামির উপপাদ্য বসাই দেন। F1 যদি উপরে বসান, F1 উপরে বসাইলে বাকি দুইটা বল কে কে? আর আর ডাব্লিউ। আর আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত? এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে বলেন তো? এই টোটাল অ্যাঙ্গেলটা কি 180 মাইনাস আলফা না? এই টোটাল অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস আলফা। কেন? কেন? হিসাব খুবই সোজা। এই যে দেখেন তলের অভিলম্ব প্রতিক্রিয়া কি? তলের সাথে লম্ব বরাবর না, তার মানে এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এইটুকু অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা নিয়ে কোনো আপত্তি আছে? এইটাও তো তলের সাথে লম্ব বরাবর। এই যে ভূমির সাথে ডাব্লিউ কি লম্ব বরাবর আছে না? ভূমির সাথে ডাব্লিউ কেমনে আছে? লম্ব বরাবর। তার মানে এই অ্যাঙ্গেলটুকু 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটুকু যদি 90 হয়, এটা যদি আলফা হয়, তাহলে এই মাঝখানের পিচ্চি অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 90 মাইনাস আলফা, তাই না? এই পিচ্চি অ্যাঙ্গেলটুকু হচ্ছে 90 মাইনাস আলফা, উপরের এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে 90। তাহলে দুইটারে যোগ করলে কত হয়? 90 আর 90 যোগ করে কত হবে? 180 মাইনাস আলফাটা মাইনাস আলফার মতো রয়ে গেছে। ঠিক আছে, তাহলে নিচে কত বসাবো বলেন? নিচে বসাবো হচ্ছে সাইন 180 মাইনাস আলফা। সাইন 180 মাইনাস আলফা। কথা ঠিক আছে? এরবার বলেন উপরে যদি আমি ডাব্লিউ বসাই, উপরে যদি ডাব্লিউ বসাই তাহলে নিচে কি বসানো উচিত? বাকি দুইজনের মধ্যবর্তী কোণের সাইন। বাকি দুইজন কে কে? বাকি দুইজন কে কে? F1 আর আর। F1 আর আর এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে উপরে ডাব্লিউ বসাইলে নিচে বসাবেন হচ্ছে সাইন 90 ডিগ্রি। শেষ। তাইলে এটা আপনার কাছে কি আসবে? প্রথমটা সাইন 180 মাইনাস আলফা। বলেন সাইন 180 মাইনাস আলফা মানে কত? সাইন আলফা। সাইন 180 মাইনাস আলফা মানেই হচ্ছে সাইন আলফা। সাইন 180 মাইনাস আলফা, এটা হয়ে যাবে হচ্ছে সাইন আলফা। ঠিক আছে, আর সাইন 90 এর ভ্যালু কত? সাইন 90 এর ভ্যালু কত? 1 না? সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। তার মানে নিচে 1 থাকা যেই কথা, না থাকা তো একই কথা। নিচে 1 থাকা যেই কথা, না থাকা একই কথা। দেখেন তো এই জিনিস লেখা যায় কিনা। ঠিক আছে, আমি সাইডে আরেকটা লাইন একটু এক্সট্রা লিখতেছি। দেখেন তো আমি যদি এইটাও লিখি যে কোসেক আলফা ইকুয়াল টু, কোসেক আলফা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই F1, তাইলেও আপনারা কেউ মাইন্ড করবেন কিনা? কোসেক আলফা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই F1। দেখেন তো এই কথা লেখা যায় কিনা। কেমনে? এই যে F1টারে ওই সাইডে পাঠাই দিব, তাহলে বাম সাইডে থাকবে কত? 1 বাই সাইন আলফা। 1 বাই সাইন আলফা মানেই কত? কোসেক আলফা। ঠিক আছে, এবার আসেন দ্বিতীয় সিনারিওটা। এই যে দ্বিতীয় সিনারিও হচ্ছে আপনার এইটা, দ্বিতীয় সিনারিও হচ্ছে এইটা। এই যে দ্বিতীয় ছবিটা আঁকলাম, দ্বিতীয় ছবিটা আঁকলাম। এখন দ্বিতীয় ছবিটা আঁকা কি করতে হবে? আবার লামির উপপাদ্য বসাইতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় তো লামির উপপাদ্য বসাইতে পারবো না। এই যে দেখেন এই বলটাকে সমান্তরাল ভাবে তুইলাই না সামনে বসাই দিলাম। ঠিক আছে, আপনারা কি করবেন? আপনারা সামনের দিকে বর্ধিত করবেন। আমি তো তুই লাইনা বসাই দিছি, আপনি তো আর এই কাজ করতে পারবেন না। আপনারা কি করবেন? সামনের দিকে বর্ধিত করবেন। সামনের দিকে বর্ধিত করলে এই যে দেখেন F2 এখন কাজ করতেছে হচ্ছে এই বরাবর, F2 কাজ করতেছে হচ্ছে এই বরাবর। ঠিক আছে, এখন বলেন তো ভাইয়া এই অ্যাঙ্গেলটুকু যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটুকু আলফা হইলে এই অ্যাঙ্গেলটাকেও আলফা বলা যাবে কিনা? অনুরূপ কোণ, অনুরূপ কোণ হিসেবে ওই অ্যাঙ্গেলটাকেও কি বলবো? আলফা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি সাইন রুল অ্যাপ্লাই করি, সাইন রুল বলতেছি লামির উপপাদ্য অ্যাপ্লাই করি, দ্বিতীয় ক্ষেত্রে লামির উপপাদ্য অ্যাপ্লাই করলে ধরেন উপরে আমি বসাইলাম F2। উপরে যদি F2 বসাই তাহলে কি বাকি দুইজনের মধ্যবর্তী কোণের সাইন বসাইতে হবে নিচে।
আর এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত ছিল? এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা কি 180 মাইনাস আলফা না? আর এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস আলফা। তার মানে এটা হয়ে যাবে F2 sin 180 মাইনাস আলফা ইকুয়াল টু, উপরে যদি আমি ডাব্লিউ বসাই তাহলে বাকি দুইজনের মধ্যবর্তী কোণ, বাকি দুইজন কে কে? ডাব্লিউ বসাই দিছেন, তাহলে ডাব্লিউ বাদ। আর এবং F2 এর মধ্যবর্তী কোণ কত? আর এবং F2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 প্লাস আলফা। দেখেন এইটুকু বুঝছি কিনা, এইটুকু বুঝছি কিনা? বুঝছি। তাহলে সাইন 180 মাইনাস আলফার বদলে কত বসায় ফেলাইতে পারবো? আবার সাইন 180 মাইনাস আলফা ওইটুকুর বদলে আবার কত বসাইতে পারবো? সাইন আলফা। তার মানে F2 ডিভাইডেড বাই সাইন আলফা, F2 ডিভাইডেড বাই সাইন আলফা। সাইন 90 প্লাস থিটা মানে কত? সাইন 90 প্লাস থিটা কস থিটা না? তার মানে এটাতে বসাইতে পারবো হচ্ছে ডাব্লিউ বাই কস আলফা। এবার বলেন তো এইটাকে তারপরের লাইনে আপনি এই কথা লিখতে পারেন কিনা, যে এই কথা লেখা পসিবল কিনা, কজ আলফা বাই সাইন আলফা, কজ আলফা বাই সাইন আলফা এটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই F2। তার মানে কট আলফা ইকুয়াল টু, কট আলফা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই F2। দেখেন ঠিকঠাক আছে কিনা? ঠিক আছে। এইবার হচ্ছে বাকি অংশ তো আপনাদের বাইরেই ফালানো উচিত। এবার কি করব? এটারে দিয়ে দিব 1 নাম্বার ইকুয়েশন। এই যে এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন, যোগ করব কারে বিয়োগ করব? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এবার হচ্ছে সুন্দর মতো কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা করে দেন, প্রমাণ মিলে যাবে। কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা মানে 1 এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার, 1 এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার। তো কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা করলে তো 1ই থাকে। কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা সেটা কত হয়ে যাবে? 1। 1 ইকুয়াল টু কত লিখতে পারবো? 1 ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে এই যে ডাব্লিউ স্কয়ার বাই F1 স্কয়ার, ডাব্লিউ স্কয়ার বাই F1 স্কয়ার মাইনাস ডাব্লিউ স্কয়ার বাই F2 স্কয়ার। এই জিনিস লেখা যাবে না? এই জিনিস লেখা যাবে। এবার তো তাইলে হচ্ছে F1 F2 টারে এই সাইডে পাঠাই দিব, পাঠাই দিয়ে যদি আমি ডাব্লিউর মান বের করি তাহলে ডাব্লিউর মান আসবে হচ্ছে F1 F2 ডিভাইডেড বাই রুট ওভার F2 স্কয়ার মাইনাস F1 স্কয়ার। বাকি লসাগু টসাগু কি আর করে দেওয়া লাগবে? F1 F2 ডিভাইডেড বাই রুট ওভার F2 স্কয়ার মাইনাস F1 স্কয়ার। বলেন লসাগু পারি না? তাইলে 4 এ ভর্তি হ, ক্লাস 4 এ, ক্লাস 4 এ ভর্তি হ। তো তোদের বাচ্চা কাচ্চাদের ক্লাস 4 এ ভর্তি করার কথা এখন, পরে বললাম যে তোদের, হ্যাঁ আমার তো আর বাচ্চা কাচ্চা হওয়ার বয়স নাই, আমার তো বয়স পার হয়ে গেছে। আমার এখন ধর যে দাদা দাদা দাদি হওয়ার বয়স হয়ে গেছে। ঠিক আছে, এখন আয় দেখ। সো এই যে লামের উপপাদ্যগুলা ইউজ করা, তারপর হচ্ছে আদার্স যে প্রমাণগুলো আছে, প্রমাণ বলতে এই যে আমি একটু প্রশ্নের প্যাটার্ন বলে দেই আপনাদের। এই যে লব্ধির ক্রিয়াবিন্দু সরণ, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। লব্ধির ক্রিয়াবিন্দু সরণ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। এই অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র, 4টা কেন্দ্র রিলেটেড একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, টপিকগুলো একটু লেখা নেন সুন্দর মতো। আমি একটু আলাদা একটা স্লাইডেই লেখা দেই, আলাদা একটু একটা স্লাইডেই লেখা দেই। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 4 নাম্বারের খতে অথবা গতে আপনি পাবেনই, সেটা হচ্ছে লব্ধির ক্রিয়াবিন্দুর সরণ। লব্ধির ক্রিয়াবিন্দুর সরণ মানে লব্ধি কতটুকু দূরে সরবে, লব্ধির ক্রিয়াবিন্দু সরণ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। দেন প্রশ্ন আসবে হচ্ছে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র, এই 4টা রিলেটেড। তারপরের প্রশ্ন আসবে হচ্ছে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র। তারপরের প্রশ্ন আসবে হচ্ছে আপনার সুতার টান, সুতার টান,
তারপরে হচ্ছে হেলানো তল। হেলানো তল বলতে এই যে লাস্টে আমরা যে অঙ্কটা করলাম, হেলানো তল, মসৃণ হেলানো তলের এই টাইপের অঙ্ক। ঠিক আছে, এই মোটামুটি হচ্ছে 4টা টাইপ, যেই 4টা টাইপের থেকে হচ্ছে প্রশ্ন সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এই 4টা টাইপ থেকে মোটামুটি প্রশ্ন সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এগুলা ছাড়াও হচ্ছে মানে এই সবগুলাই তো হচ্ছে লামির উপপাদ্য দিয়ে করা যায়, ভর ত্রিভুজের সূত্র দিয়ে করা যায়, অনেকভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে, সো কেমনে প্রমাণ করবেন এটা আসলে ডিপেন্ড করতেছে যে আপনার কাছে ডেটা কোনটা দেওয়া আছে। কথা বুঝছি? ওকে, সো এইটুকু হচ্ছে একটু করে নিয়ে এই সেটা।